ঢুকে পড়লাম আমরা নামেরি টাইগার রিজার্ভের মধ্যে। জলের ফোর্স দেখো একবার কত। গুড মর্নিং ফ্রম বারপেটা। আগের দুটো দিনে আমরা বাড়ি থেকে বেরিয়ে শেষমেশ আসামের বারপেটা বলে একটা জায়গায় কাল রাতে এসে উঠেছিলাম। আর আজকে এখন ঘড়িতে বাজে 6:30, আমরা বারপেটা থেকে বেরোচ্ছি। আজকে কিন্তু আমাদের জার্নি টুয়ার্ডস অরুণাচল। প্রথমেই আমরা বারপেটা থেকে যাব ভালুকপংয়ের ডিস্টেন্স এখান থেকে ওই 250 কিলোমিটারের মতো হবে। তো ভালুকপং থেকে আমরা অরুণাচলে এন্টার করব, আর তারপরে ওখান থেকে যাব শান্তি ভ্যালি। আগের দুটো ভিডিও যারা দেখেছো তারা জানো যে কত কিছু হার্ডেল ক্রস করে আমরা তারপরে এই বারপেটাতে এসে উঠেছিলাম দুদিনের পরে। তো যাই হোক, আজকে আরও বেশি হার্ডেল হতে চলেছে, কারণ আজকে আমরা পাহাড়ে ক্লাইম্ব করব। তার মাঝে আছে বোমডিলা পাস, ডিরাং। এই সব কটা জার্নি কিন্তু খুব টাফ হতে চলেছে। যাই হোক, সেই জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ছি, কারণ রাস্তায় কী আসতে চলেছে আমরা এখন কিছুই জানি না। বাইরে দেখলাম ওয়েদার কিন্তু এখনও মেঘলা হয়ে আছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। আজকেও যদি বৃষ্টি হয়, আজকে কিন্তু অবস্থা আরও খারাপ হতে চলেছে, কারণ বৃষ্টিতে ভিজে বোমডিলা পাস ক্রস করা কিন্তু চারটিখানি কথা নয়। যাই হোক, রেডি একদম। আর আজকে আমার ইউনিফর্মটা দেখতে পাচ্ছ, আমার সেই টি শার্ট আই লাভ অরুণাচল আমি পরেছি, মাম্পিও পরে নিয়েছে। মাম্পিরা সব নিচে আমার জন্য ওয়েট করছে। আমি জাস্ট ভিডিওটা শুরু করার জন্য এখনও হোটেল রুমেই রয়ে গেছি। যাই হোক, অরুণাচলের জার্সি পরে নিয়েছি, তার মানে আজ থেকে কিন্তু জোশ হাই থাকবে। আর আমাদের এই ভিডিওটা পুরোটা দেখো, ভিডিও দেখলে তোমাদের জোশ হাই হয়ে যাবে। তো চলো বেরিয়ে কথা হচ্ছে একদম মোটর ব্লগিং সেটআপে। টাটা। ঘড়িতে বাজে 7:20 আর আমরা জাস্ট হোটেল থেকে বেরোলাম সবে। বেরোতে আবারও কিন্তু 35 মিনিট লেট হয়েই গেল। আর তার কারণ তোমাদের সামনেই দেখতেই পাচ্ছ, বৃষ্টি এসে গেছে। আমরা কিন্তু বৃষ্টি মাথায় নিয়েই হোটেল থেকে বেরোলাম। আর এই যে বৃষ্টির উপর দিয়ে যাচ্ছি, জাস্ট এর নিচেই কিন্তু আমাদের হোটেল ছিল। জাস্ট সার্ভিস হোটেলের ভিতরে 300 মিটার গেলেই আমাদের হোটেল। আর ওখান থেকে বেরিয়ে জাস্ট ইউটার্ন নিয়ে এই ব্রিজে উঠে পড়েছিলাম। যাই হোক, তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যে যাচ্ছি ভালুকপংয়ের দিকে, সেটা তো মানে বললামই। কিন্তু এরকম বৃষ্টি হতে থাকলে চাপ আছে বস, কেন আমি গাড়ির স্পিড 70-75-এর উপরে তুলতেই পারবো না এরকম বৃষ্টিতে। তো কিছু করার নেই, আজকে আমাদের তো ডেস্টিনেশনে পৌঁছতে হবে, সে যতই রাত হোক না কেন। আর কিছু করার এখন নেই। বৃষ্টি কতক্ষণ হবে আমি জানি না, তবে বৃষ্টির মধ্যেও আজকে কিন্তু আমরা গাড়ি স্টপ করবো না, কন্টিনিউ রাইড করে যাব। দেখা যাক কী হয়। আস্তে আস্তে সমস্ত জিনিসই তোমাদের আপডেট দিতে থাকবো। সামনে কিছু দূর গিয়েই গুয়াহাটিকে বাইপাস করে আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাব। তারপর তেজপুর হয়ে আমরা যাব নামেরি থেকে ভালুকপংয়ে এন্টার করব। কালকে রাতে আমাদের নামেরিতে স্টে করার কথা ছিল, বাট নামেরিতে স্টে করা গেল না, পৌঁছতেই পারলাম না সেই জন্য। বাট আজকে কিন্তু আমরা নামেরি ক্রস করেই ভালুকপং ঢুকবো। একটা খুশির খবর এটাই যে বৃষ্টি থেমে গেছে। অ্যাকচুয়ালি দেখতে গেলে এদিকে মনে হচ্ছে বৃষ্টি হয়নি, কারণ রাস্তাঘাট শুকনোই দেখতে পাচ্ছি। আর স্পিডটাও ঠিকঠাক এবার মেনটেন করতে পারবো। তবে আমরা কিন্তু রেনকোট খুলিনি, কারণ বুঝতে পারছি না আবার কোথায় কি বৃষ্টি নামবে, আবার গাড়ি দাঁড় করিয়ে আমাদের রেনকোট পরতে হবে। সেটা বেশ একটু টাফই হয়ে যায়, মানে এত কিছু রাইডিং গিয়ার্স পরার পর আবার মানে রেনকোট পরা। গায়েরটা পরাটা কোনো চাপ হয় না, কিন্তু পায়ের প্যান্টটা পরতে গেলে খুব চাপ হয়ে যায়। তো সেই জন্য আমরা রেনকোট খুলছি না, আজকে ভেবেছি রেনকোট খুলবও না, এই অবস্থাতেই বেরিয়ে যাব। তবে গরম ভালোই লাগছে, যেহেতু এই দিকটা বৃষ্টি হয়নি, মেঘলা ওয়েদার আছে ঠিকই। এই দিকটা দেখো জঙ্গল, হ্যাঁ যেটা বলছিলাম। তো গরম ভালোই আছে, ভিতরে কিন্তু ভালো ঘাম হচ্ছে, কিন্তু কিছু করার নেই, রেনকোট খোলা এখন যাবে না একদমই। এখন আমাদের টান রাইড করতে হবে। সব মিলিয়ে আজকে প্রায় আমাদের 450 কিলোমিটারের মতো জার্নি আছে। আর এখনও পর্যন্ত আমরা হোটেল থেকে বেরিয়ে প্রায় 122 কিলোমিটার কিন্তু জার্নি করে ফেলেছি অলরেডি। জাস্ট গুয়াহাটিকে বাইপাস করে আমরা বাঁদিকে একটা সরু রাস্তায় ঢুকে গেলাম। আর এই রাস্তাটায় স্ট্রেট কিন্তু তেজপুর যাচ্ছে। এক্স্যাক্টলি এখান থেকে তেজপুরের ডিস্টেন্স ওই 140 কিলোমিটারের মতো হবে। আর এই রাস্তায় কিন্তু 2 ওয়ে, মানে উল্টো দিক থেকে গাড়ি আসছে, তাই আমাদের স্পিড একটু কন্ট্রোল করতে হবে। আর রাস্তাঘাটে আমি দেখছি কুকুর ছাগলও ঘোরাফেরা করছে। তো এই দেখো, বলতে দেখতে পাচ্ছ ছাগল রাস্তা ক্রস করছে। যাই হোক, তো এই রাস্তায় এটাই সমস্যা, যেহেতু দুদিকে বাড়িঘর আছে,
তো কুকুর ছাগলগুলো রাস্তার মধ্যে শুয়ে আছে, রাস্তা ক্রস করছে, তো স্পিড একটু কন্ট্রোল করতে হবে আমাদের। আর এই রাস্তা আরেকটা সমস্যা হচ্ছে বাম্পার, বিভক্ত টাইপের বাম্পার, মানে 5-6টা করে বাম্পার পরপর। একটা ফুললি লোডেড বাইক যখন যায় এরকম ন্যারো রোড দিয়ে, তার উপর যদি এরকম বাম্পার থাকে, তখন গাড়ি কিন্তু কন্ট্রোল করলে একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, এখন তোমাদের ননস্টপ রাইড করতেই হবে। আমরা প্ল্যান এটাই করেছি, সামনে কোনো একটা জায়গায় গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর বাকি জার্নিটা আস্তে আস্তে কন্টিনিউ করব। আর সবথেকে বড় কথা হচ্ছে এখন ঘড়িতে সময় হচ্ছে 10:48। তো মোটামুটি অ্যাজ পার জিপিএস আমরা ওই 3:15 নাগাদ করে কিন্তু ভালুকপং এন্টার করব দেখাচ্ছে। তো যদি সেটাই হয় তাহলে কিন্তু আমাদের আজকে আমাদের ডেস্টিনেশন যেখানে আছে নামেরি না, শান্তি ভ্যালি। তো শান্তি ভ্যালিতে ঢুকতে কিছু না হলেও রাত্রি 9টা তো বাজবেই। তো আমরা সেরকমই একটা প্ল্যান করে চলছি যে আমরা যতটা পারবো ননস্টপ রাইড করবো, কারণ আজকে রাস্তাটা কভার করা খুব দরকার। আর বমডিলা পাসও আমাদের আজকে ক্রস করতে হবে, সেটা সন্ধ্যেই হয়ে যাবে, কিছু করার নেই। বাট একটাই আমরা আশা করছি যে বৃষ্টি আর না হয়, বৃষ্টি হলে কিন্তু আরও সমস্যা হতে পারে সামনের জার্নি। পিছনে একটা রেস্টুরেন্ট থেকে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, আর ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার রাইড স্টার্ট করে দিয়েছি। সামনে এখনও ভালুকপংয়ের জন্য আমাদের 147 কিলোমিটার রাইড করতে হবে। আর আমরা এটাই প্ল্যান করলাম যে এই জার্নিতে মাঝখানে আমরা একটাই হল্ট দেবো, তারপর একদম সোজা ভালুকপং। তো মোটামুটি এখন সময় হচ্ছে 11:30। আশা করা যাচ্ছে ওই 3-3:30 নাগাদ করে আমরা ভালুকপং ঢুকবো। আর এখন রাস্তাটা দেখতেই পাচ্ছ, বেশ ভালোই চওড়া রাস্তা, রাইড করতে অসুবিধা হচ্ছে না। আর আমি রেইনকোটটা খুলে ফেলেছি, কারণ প্রচণ্ড গরম হচ্ছে এবার, যেহেতু এদিকে বৃষ্টি হয়নি, তাই বেশ ভালোই গরম আছে। আমরা কিন্তু তেজপুরের একদম কাছাকাছি চলেই এসেছি। এখান থেকে তেজপুরের ডিস্টেন্স এই 25 কিলোমিটারের মতো। তবে আমরা তেজপুরের ভিতরে ঢুকবো না, আমরা স্ট্রেট বেরিয়ে যাবো একদম, তেজপুর বাঁ দিকে থাকবে। আর কিছুক্ষণ আগে একটা লোককে পিছনে জিজ্ঞাসা করলাম, লোকটা বললো যে এই রাস্তাটা নাকি স্ট্রেট একদম তাওয়াং পর্যন্ত যাচ্ছে। তাওয়াং মানে এটাই অরুণাচল বর্ডার, মানে ভালুকপং হয়ে বমডিলা দিরাং হয়ে তাওয়াং যাচ্ছে। তো জিপিএস আমি মেরে রেখেছি ঠিকই, বাট জিপিএস মানার প্রয়োজন হতো না হয়তো, কারণ একটাই রাস্তা স্ট্রেট রোড বেরিয়ে যাচ্ছে। আর আপাতত আমরা তেজপুরে যাচ্ছি, তেজপুরকে বাইপাস করে বেরোবো, তারপর মোটামুটি ভালুকপং আরও ওই 40-45 কিলোমিটারের মতো হবে তেজপুর থেকে। আমরা কিন্তু ঢুকে পড়েছি নামেডির রাস্তায়। এটাই কিন্তু নামেডি টাইগার রিজার্ভ ফরেস্টটা আরেকটু সামনে হবে, এখান থেকে জঙ্গলের পার্ট শুরু। তবে এটা কোর এরিয়া নয়, কোর এরিয়া আরও সামনে হবে। সামনে একটা রেল গেট পড়বে, রেল গেট ক্রস করে কিন্তু আমরা নামেডির কোর এরিয়াতে ঢুকে যাব। ভালো হয়েছে কালকে রাতে আমরা আসিনি, কারণ রাস্তায় একটু স্ট্রিট লাইট নেই। সন্ধ্যের পরে বা রাতের পরে এই রাস্তায় ঢুকলে কিন্তু গা ছমছম করতো। একটু আগে আমি এই রেল গেটের কথাই বলছিলাম, যে এই রেল গেটটা ক্রস করলে কিন্তু আমরা নামেডির গেট দেখতে পাবো, আর তারপরে নামেডির আসল জঙ্গল পাবো, মানে কোর এরিয়া। তবে কোর এরিয়ার মধ্যে দিয়ে আমাদের রাইড করতে হবে না, মাঝখানে রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাব। আর যে কটা হোমস্টে আছে এই নামেরিতে, সব কটা কিন্তু জঙ্গলের ভিতরে কোনো কাঁচা রাস্তা দিয়েই ঢুকতে হবে সেই হোমস্টের জন্য। তো ভালো হয়েছে কালকে রাতেই আমরা নামেরির দিকে আসিনি। নামেরির গেট জাস্ট ক্রস করলাম একটু আগে পিছনে, আর সামনের দিকে ঢুকে পড়লাম আমরা নামেরি টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে। দেখতেই পাচ্ছ তোমরা জঙ্গল, তবে একটু সামনের দিকে গেলে আরও ঘন জঙ্গল আমরা পাবো। আর এই ডান দিক দিয়ে কিন্তু বয়ে আছে জিয়া ভরলি নদী। এই জিয়া ভরলি নদী কিন্তু সামনে গিয়ে কামিং নদীর নাম হয়ে অরুণাচলে ঢুকেছে। আর পিছনে এই জিয়া ভরলি নদী কিন্তু আসামে ব্রহ্মপুত্র নদীর সাথে মিশেছে। যাই হোক, আস্তে আস্তে আমরা জঙ্গলের কোর এরিয়াতে ঢুকে যাচ্ছি। আর আমি কিন্তু দূরে আস্তে আস্তে পাহাড় দেখতে পাচ্ছি, অরুণাচলের পাহাড়। ক্যামেরাতে অতটা ভালো ক্যাপচার করতে পারছে না, কিন্তু আমি খালির চোখে দেখতে পাচ্ছি পাহাড়। আর এই রাস্তাটা দিয়ে গিয়ে মোটামুটি আর ওই 28 কিলোমিটার পরে কিন্তু আমরা ঢুকে যাব ভালুকপংয়ে গিয়ে আমাদের সবার আগে আইএলপি শো করাতে হবে। আইএলপি আমি বানিয়ে রেখেছি। আর আইএলপি কথার মানে হলো ইনার লাইন পারমিট। অরুণাচলে ঘুরতে গেলে কিন্তু তোমাকে এই পারমিটটা বানাতেই হবে, সেটা অনলাইনেও বানাতে পারো বা অফলাইনেও বানাতে পারো। আমি অনলাইনে বানিয়ে নিয়েছি। আর একটা সিম্পল প্রসেস আছে, জাস্ট গুগলে গিয়ে সার্চ করবে www.eac
eilp.arunachal.gov.in। তোমরা স্ক্রিনে ওই ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছ, আর আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে রাখলাম। তোমরা ইজিলি গিয়ে ওখানে সার্চ করতে পারো, সিম্পল প্রসেস আছে। আর যদি ডিটেলসে জানতে চাও তাহলে বলবো আমার 2024-এর অরুণাচলের সিরিজটা দেখে নিও, ওখানে কিন্তু তোমরা ডিটেলস জানতে পারবে যে কীভাবে আইএলপি বানানো হয়। তো চলো, আইএলপি আমার তো বানানো আছে, সামনে গিয়ে এখন অরুণাচলের গেটে আইএলপি শো করাবো। এবারে কিন্তু আমরা ভালুকপং গেট থেকেই ঢুকছি অরুণাচলের মধ্যে। চলে এসেছি আমরা অরুণাচলের গেটে। সেকেন্ড টাইমের জন্য কিন্তু আমরা অরুণাচলে এন্টার করতে চলেছি, এন্টার করে গেলাম। সামনেই আছে আইএলপি অফিস। আইএলপি অফিসে গিয়ে সবার আগে আমাদের আইএলপি শো করাতে হবে, তারপর আমরা বাকি জার্নিটা কন্টিনিউ করতে পারবো। ভালুকপংয়ের গেটে আইএলপি শো করিয়ে আমরা লাঞ্চটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি, আর লাঞ্চ কমপ্লিট করে এবার বাকি জার্নিটা কন্টিনিউ করছি। আর এবার জার্নিটা কিন্তু সবটাই হতে চলেছে পাহাড়ে। এতক্ষণ ধরে আমরা হাইওয়েতে জার্নি করেছি, এবারে জার্নিটা হতে চলেছে পাহাড়ে। প্রায় 140 কিলোমিটারের জার্নি এখনও করতে হবে আমাদের। ঘড়িতে সময় হচ্ছে বিকাল 4:45, আর শান্তি ভ্যালি দেখাচ্ছে পৌঁছাবো আমরা 9:45 নাগাদ করে। মানে প্রায় 4 ঘন্টা এখন আমাদের পাহাড়ে রাইড করতে হবে। আকাশের অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি রেনকোটটাও পরে নিয়েছি এই জন্য। আর আস্তে আস্তে কিন্তু মেঘ ঢুকছে পাহাড়ে। এই সময় যদি বৃষ্টি শুরু হয়ে যায় না, তাহলে আমাদের জার্নিটা কিন্তু আরও ডিলে হয়ে যাবে। প্রায় আরও 2 থেকে 2.5 ঘন্টা ডিলে হয়ে যাবে, কেন পাহাড়ে যদি এই সময় বৃষ্টি নামে একবার, তখন রাইড করতে খুব সমস্যা হবে। আর যেহেতু এটা মে 3rd উইক চলছে, পাহাড়ে বৃষ্টিটা হবে, এটাই স্বাভাবিক। তারা ক্যামেরাটা একটু ঠিক করতে হবে আমাকে, বৃষ্টির জল পড়ছে তো ক্যামেরাতে, ঠিকঠাক করে ভিজিবিলিটি আসছে না। আমাকে একবার দাঁড়াতে হবে, দাঁড়িয়ে ক্যামেরা ঠিক করতে হবে, তারপরে আমাকে একবার দাঁড়াই। ঠিক হয়ে গেছে ক্যামেরাটা। যাই, যেটা বলছিলাম, এখন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু যখন তখন ল্যান্ডস্লাইডে হতে পারে। আর মোটামুটি অরুণাচলের এই পার্টে কিন্তু ল্যান্ডস্লাইডের জন্য বিখ্যাত, যখন তখন ল্যান্ডস্লাইড হয়ে যায়। তো একটু ভয়ে আছি, একটু চাপেও আছি। তার উপর সন্ধ্যে যদি হয়ে যায়, সন্ধ্যের মধ্যে বৃষ্টির মধ্যে পাহাড়ে এরকম ল্যান্ডস্লাইড জোনে রাইড করা, বুঝতেই পারছো কী হতে চলেছে সামনে। তো জানি না কি হবে, যা হবে সবটাই অ্যাকসেপ্টেবল, কিছু করার নেই। আমাদের রাইড করতে হবে, আমরা অ্যাডভেঞ্চার করতে এসেছি। বাট অরুণাচলে ঢুকেই যে এরকম লেভেলে অ্যাডভেঞ্চার করতে হবে সেইটা আমরা আশা করিনি। সামনে তো অ্যাডভেঞ্চারের অনেক বাকি আছে, বড় বড় পাস ক্রস করতে হবে আমাদের। দেখা যাক কী হয় এখন। সামনের ওয়াটারফলসটা দেখো একবার, কত জল। যেহেতু বৃষ্টি হয়ে গেছে ওই জন্য ওয়াটারফলসের জলও বেড়ে গেছে। আর দেখো এতটাই মেঘ ঢুকে গেছে যে ভিজিবিলিটি 0। সামনে এই গাড়িটা দাঁড়িয়ে আছে বলেই আমি গাড়িটার পিছনে দাঁড়ালাম। ঘড়িতে বাজে এখন 7:05, আর আমরা সবে নাগ মন্দির ক্রস করলাম। সামনে পড়বে টেঙ্গা। টেঙ্গা একটা জংশন এরিয়া, ওখানে মার্কেট আছে, কিছু খাবার দোকান ফোকান আছে। ভেবেছি টেঙ্গাতে গিয়ে একটু রেস্ট করব, কারণ বৃষ্টিতে ভিজে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমরা ভালুকপং থেকে ননস্টপ রাইড করে এসেছি, তো গাড়িটাকেও একটু রেস্ট দিতে হবে, আর আমরাও একটু রেস্ট করব। কারণ টেঙ্গা থেকে 40 কিলোমিটার পরে কিন্তু পাবো বমডিলা আর বমডিলা পাস। যেহেতু এরকম টাইমে আমরা বমডিলা ক্রস করব, তাই শরীরটাকে একটু রেস্ট দেওয়া খুব দরকার বমডিলা পাস ক্রস করার আগে। বুঝতেই পারছো ওরকম অল্টিটিউড আমরা গেইন করে আমরা বমডিলা পাস ক্রস করব। সেই জন্য একটু নিজেকে ফ্রেশ রাখা খুব দরকার পড়ে যাবে, কারণ যেহেতু বৃষ্টি হয়ে গেছে, ভিজে আছি, গাড়ির চাকাও ভিজে আছে, গাড়িটা ননস্টপ রাইড করেছে, তাই একটু আমাদেরকেও রেস্ট করার খুব দরকার আছে। সামনে টেঙ্গাতে যাই, একটু চা ফা খাই, রেস্ট করি, তারপর আস্তে আস্তে শান্তিতে বাকি জার্নিটা কন্টিনিউ করব। চলে এসেছি আমরা টেঙ্গাতে। দেখতে পাচ্ছি মার্কেট খোলাই আছে, কিছু দোকানপাটও খোলা আছে। এখানে একটু রেস্ট করি, কিছু চা ফা খাই, কিছু খাবার খাই, খেয়ে তারপর ধীরে সুস্থে বাকি জার্নিটা কন্টিনিউ করব। অ্যাডভেঞ্চার ভাই, অ্যাডভেঞ্চার। ঘড়িতে বাজে 9:15, আর এখন ঢুকতে চলেছি আমরা বমডিলা পাসে। রাস্তার অবস্থা দেখো, ঘুটঘুটে অন্ধকার, তার উপরে মেঘ ঢুকে আছে, যাচ্ছে তাই অবস্থা পুরো। ঘড়িতে বাজে 9:55,
আমরা জাস্ট কিছুক্ষণ আগে বমডিলা পাস ক্রস করলাম, ক্রস করে এখন এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস দিরাং। আমরা দিরাংয়ের ভিতরে ঢুকবো না ঠিকই, দিরাংয়ের গেট থেকে জাস্ট রাইট সাইডে নেমে যাবো নিচের দিকে শান্তি ভ্যালির জন্য। আর সামনে প্রসেনজিৎ যাচ্ছে, প্রসেনজিৎ দ্বারা কিন্তু বমডিলা পাস ক্রস করেনি, ওরা বাইপাস রাস্তাতে চলে এসছে, ওরা ভুল করে বাইপাস রাস্তায় ঢুকে গেছিলো। বাট পরে বোঝা গেল ভুল করে না, ভুল করে মাঝে মাঝে ভালো জিনিসই হয়ে যায়। ভালো হয়েছে বমডিলা পাস ক্রস করেনি, কারণ আমি বমডিলা পাস ক্রস করলাম আর বুঝলাম কী সিচুয়েশান ছিল বমডিলা পাসে। মেঘ ঢুকে গেছিলো, তার উপরে ওই লেভেলের অন্ধকার, রাস্তাতে একটা লোক নেই, কোনো গাড়ি ঘোড়া নেই, কিচ্ছু নেই। এরকম অবস্থায় আমি কিন্তু বমডিলা পাস ক্রস করলাম। তো যাই হোক, এখান থেকে মোটামুটি আর 1 ঘন্টার মতো জার্নি বাকি আছে আমাদের, তারপরে কিন্তু আমরা পৌঁছে যাবো শান্তি ভ্যালিতে। ঘড়িতে বাজে এখন 11:50, আর ঠিক 11টা নাগাদ করে আমরা শান্তি ভ্যালিতে এসে উঠেছিলাম। পিছনের যে রিসর্টটা দেখতে পাচ্ছ, এটাই আজকে আমাদের বুক করা হয়েছে আজকে আর আগামীকালের জন্য। তো যাই হোক, একটা কঠিন অ্যাডভেঞ্চার রাইড করে আমরা শেষমেশ 11টার সময় শান্তি ভ্যালিতে এসে উঠলাম। ডিনার করা হয়নি, আমরা ফ্রেশ হয়ে এসে বেরিয়ে পড়েছি ডিনার করার জন্য। জাস্ট তোমাদের দেখাবো যে আমরা কোন লোকেশনে বসে আজকে ডিনার করছি আর কী ডিনার করছি, আর এই ডিনারের গল্প দিয়ে কিন্তু আজকে ভিডিওটা শেষ করব। চলো একবার ক্যামেরাটা ঘোরাচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি আমরা কোথায় আছি আর কী ডিনার করছি। এই হচ্ছে আমাদের রিসর্ট, আলাদা আলাদা করে কটেজ আছে, আমাদের 2টো গাড়ি দুদিকে রাখা আছে। আর এই সামনে আছে শান্তি রিভার, এই সামনে শান্তি রিভার। কাল সকালে তোমাদের আরও ভালোভাবে দেখাতে পারবো। নদীর স্রোত খুব একটা বেশি নেই ঠিকই। আর এইখানে চলবে আমাদের ডিনার পর্ব। মাম্পি বসে আছে, রত্তাদি বাড়িতে ফোন করছে, আর প্রসেনজিৎদা কী করছে? আচ্ছা, বোন ফায়ার হচ্ছে নাকি? আচ্ছা, আগুন লাগানো হচ্ছে, ঠিক আছে, আগুন লাগাচ্ছে প্রসেনজিৎদা। আর মাম্পি একবার দেখাবে যে ডিনারে কী কী আছে। মাম্পি, একবার ডিনারে কী কী আছে একটু দেখিয়ে দাও। শুধু জলের বোতল দেখতে পাচ্ছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি। আর কী কী আছে? গরম গরম রুটি, গরম আছে এখনো? আর এতে আছে চিকেন কষা, রুটি আর স্যালাড। এই দিয়ে আজকে আমাদের ডিনার হবে এরকম একটা এক্সোটিক লোকেশানে। যাই হোক, আজকে ডিনার করছি, কালকে ব্রেকফাস্টও এখানে করব, হয়তো লাঞ্চটা স্কিপ করে যাব। কালকের ডিনারটাও কিন্তু এখানেই হবে বসে, আমরা এখন থেকে বুক করে নিয়েছি। আর প্রসেনজিৎদা বোন ফায়ার জন্য ট্রাই করছে, নিজে থেকেই আগুন জ্বলবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, ওয়েদার গরম হবে, আর আমরা বসে বসে ডিনার করব। ইংরাজিতে একটা কথা আছে, ডিফিকাল্ট রোডস অফেন লিডস টু এ বিউটিফুল ডেস্টিনেশন। গতকাল রাতে আমরা অনেক হার্ডেল ক্রস করে রাত্রিবেলা এই শান্তি ভ্যালিতে এসে উঠেছিলাম। তারপর ডিনার কমপ্লিট করে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু সকাল হতে রুমের দরজা খুলে বাইরে এসে যেটা দেখলাম, মনে মনে একটা জিনিসই ভাবলাম, কালকে রাতের কষ্টটা যদি না করতাম তাহলে হয়তো আজকে সকালে অনেক কিছু মিস করে যেতাম। দরজা খুলে সামনে দেখতে পেলাম শান্ত এই শান্তি রিভার, তার জল নিজের ছন্দে বয়ে যাচ্ছে, চারিদিকে রোদ ঝলমল করছে, আর সামনে এরকম সবুজ ভ্যালি। মনে মনে নিজেকে বললাম, এই জায়গাটার নাম শান্তি ভ্যালি না হয়ে যদি শান্তি ভ্যালি হতো, কারণ চারিদিকটা শুধুই শান্তি। ঘড়ির কাঁটায় বাজে এখন 11:15। আমরা ব্রেকফাস্ট করে সামনে শান্তি নদীতে বসে একটু আড্ডা মারলাম, ফটোশ্যুট করলাম, ভিডিওগ্রাফি করলাম, করার পর রুমে এসে ফ্রেশ হলাম, স্নান করলাম, করে এখন আমরা বেরোচ্ছি মান্ডালা টপের জন্য। রত্নাদিদের বললাম তোমরা আগিয়ে যাও, ওদের আগে হয়ে গেছিলো,
সেই জন্য বললাম তোমরা আগিয়ে যাও, আমাদের একটু দেরি হবে, কারণ আমাদের লাস্ট 3 দিনে যা জামা কাপড় পরেছিলাম বৃষ্টিতে ভিজে রাখা হয়েছিল। তো আজকে যেহেতু রোদ উঠেছে এখানে, তো মাম্পি সমস্ত জামা কাপড়গুলো কাচাকুচি করলো, সব রোদে দেওয়া হলো, এইসব করতে একটু লেট হয়েই গেল। তো ঠিক আছে, লেট বলবো না, এখান থেকে মান্ডালা টপের ডিস্টেন্স ওই 40 কিলোমিটারের মতো, মানে 40 কিলোমিটার কমই হবে, বেশি হবে না। তো বেশি সময় লাগবে না পৌঁছাতে। তো প্রথমে ঠিক করেছি মান্ডালা টপে যাব, ওখানে একটু ফটোশ্যুট করব, 4-5টা ঘুরে দেখব, তারপর নিচে আসবো, এসে আমরা দিরাং যাব, দিরাং মনেস্ট্রি ঘুরবো, ঘুরে তারপর আবার সন্ধ্যের মধ্যে এখানে ফিরে আসবো। তো যাই হোক, আজকে রাইডিং গিয়ার্স বলতে রাইডিং প্যান্ট পরছি না, শুধু রাইডিং জ্যাকেটটাই পরছি, পরে আমরা বেরোবো। আরে মাম্পিকে দেখো একবার, মাম্পি সেজে গুজে কী করছে, ঠিক আছে? আমি একটা কথা বলতে চাই। বলো। অনেকেই ভাববে যে ঘুরতে এসে কে জামা কাপড় কাচে রে, কিন্তু আমাদের এই বাইক ট্রিপে একটু আধটু না ধুয়ে না দিলে আমরা টিকতে পারি না, মানে থাকতে পারি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কম কোয়ান্টিটি থাকে, তো সেই জন্য আমাদের ওগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে পড়তে হয়। যেহেতু ভিজে গেছি তাই জন্য একটু তো কেচে দিতেই হলো। শুধু তাই নয়, আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যেহেতু আমরা বাইক রাইড করি, তো আমরা সবসময় চেষ্টা করি যত কম লাগেজ নিয়ে যাওয়া যায়। যত কম লাগেজ হবে তত জামা কাপড় নোংরা হবে, কারণ আমাদের কাছে সেই রকম অত জিনিসপত্র থাকে না যে আমরা প্রতিদিন একটা করে পরবো। তো ভিজে গেলে নোংরা হলে সেইগুলো জামা কাপড়গুলো একটু কেচে নিতে হয়, কিছু করার নেই। সুযোগ যেহেতু আছে, রোদ উঠেছে, আজকে আমরা স্টে করছি এখানে, সেই জন্য। তো যাই হোক, এখন আর বকবক করবো না, বেরোতে হবে, এখন অনেকটা টাইম হয়ে গেছে। তো যাই, বেরোই, রাস্তায় বেরিয়ে বাকি কথা হচ্ছে। বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টে থেকে, আর সামনেই পাবো আমরা দিরাং গেট। দিরাং গেট থেকে কিন্তু আমরা রাইট সাইড নেব, আর এই পিছন দিকে যে রাস্তা চলে যাচ্ছে, মানে এইটাই হচ্ছে মেন রোড। তোমাকে একবার দেখাই, দেখো এই পিছন দিকে রাস্তা চলে যাচ্ছে তাওয়াংয়ের দিকে। আমরা এখন সামনের দিকে যাব মান্ডালা টপের জন্য, সামনে গিয়ে রাইট সাইড নেব। সামনেই দেখতে পাচ্ছ দিরাং গেট, এখান থেকে আমরা এখন রাইট সাইড নেব, এই রাস্তায় মান্ডালার দিকে যাব। গতকাল আমরা সোজা এসেছিলাম, ওই দিক থেকে আসতে কিন্তু লেফট সাইড পড়তো, আর পিছন দিকটা চলে যাচ্ছে তাওয়াংয়ের দিক। এখন আমরা সামনে যাব, গিয়ে রাইট সাইড নেব মান্ডালার জন্য। ঢুকে গেলাম আমরা মান্ডালা টপের রাস্তায়, আর এখান থেকে মান্ডালা টপের ডিস্টেন্স 34 কিলোমিটার্স। এই রাস্তাটায় স্ট্রেট একদম চলে যাচ্ছে, একটু ন্যারো রাস্তা, উল্টো দিক থেকে গাড়ি আসে, একটু সাবধানে গাড়ি চালাতে হবে আমাকে। ভাই কি সমস্যা ভাই এদের, এরা হর্ন কেন মারে না বুঝতে পারি না। উল্টো দিক থেকে তো গাড়ি আসছে, এদের তো বোঝা উচিত এটা। আমার মনে আছে 2024 সালে যখন আমি অরুণাচলে ট্রিপ করছিলাম, তখন মায়োরিয়া পাস ওঠার সময়তে এরকম ন্যারো রাস্তা ছিল, আর উল্টো দিক থেকে গাড়িগুলো ঠিক এইভাবেই আসছিল। এরা হর্ন মারে না কেন জানি না, কী এদের সমস্যা হর্ন মারতে। এ আবার বাঁ দিকে কেন চাপছে, একে আবার ডান দিক দিয়ে সাইড দিতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, তো যাই হোক, আমাকে একটু সাবধানে গাড়ি চালাতে হবে এখন এইরকম ন্যারো রাস্তায়। এরা তো হর্ন মারবে না কিছুতেই, আমাকেই একটু সাবধানে দেখে শুনে গাড়ি চালাতে হবে। আর আমরা হোমস্টে থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, তাই আমাদের এখন কোনো জায়গায় রেস্ট করার কোনো দরকার পড়বে না। আমরা এখন ননস্টপ রাইড করবো মান্ডালা টপের জন্য। মান্ডালা টপে গিয়ে আমরা ওখানে ঘুরবো ফিরবো, তারপরে ওখান থেকেই ভাবছি লাঞ্চ কমপ্লিট করবো, করে নিচের দিকে নামবো। নিচের দিকে নেমে তারপরে কিন্তু আমরা যাব দিরাং মনেস্ট্রি। তো আজকে আপাতত এই প্ল্যানই আছে, সারাদিনটা আমরা এখানেই আশপাশটাই ঘুরবো। সামনের ভিউ দেখো, দ্য রিয়েল বিউটি অফ অরুণাচল প্রদেশ। সেকেন্ড টাইমের জন্য আমি অরুণাচল প্রদেশে এসেছি, আর ভিউ কিন্তু কোনো অর্থে কম না। সামনে কিন্তু আমি স্নো ক্যাপ মাউন্টেনে দেখতে পাচ্ছি, স্নো ক্যাপ না, স্নো কভার্ড মাউন্টেন। সামনে ওটা কি ভাই, ওটাই মনে হচ্ছে সেলা পাস হবে। কালকে আমি ওই সেলা পাসের দিকে জার্নি করব। আজকে রোদ উঠেছে, রোদ ঝলমল করছে, আমি আশা করব আগামীকালকেও যেন এরকম রোদ ঝলমল করে। আর এরকম রোদ ঝলমলে ওয়েদারে সেলা পাস ক্রস করার কিন্তু মজাই আলাদা। আর কি লাগছে, কি ভিউ ভাই, পুরো ওপেন ভ্যালি একদম, দারুণ দারুণ। মান্ডালা টপে আমরা চলেই এসেছি, এখান থেকে আর 500 মিটার ডিস্টেন্স দেখাচ্ছে। আর এই রাস্তাটাই এরকমই ন্যারো রাস্তা দিয়েই আমরা পুরো জার্নিটা কন্টিনিউ করলাম। আর উল্টো দিক থেকে সব ট্যুরিস্ট ভেহিকেলগুলো এখন নিচের দিকে নামছে, কারণ আমরা অনেকটা লেটে এসেছি আজকে। এখন ঘড়িতে সময় হয়েছে 1:30।
অলরেডি কিন্তু ট্যুরিস্টরা মান্ডলা টপ ঘুরে সবাই এখন নিচের দিকে নামছে, আর আমরা এখন সবে বাইক নিয়ে উপরের দিকে উঠছি মান্ডলা টপ ঘুরবো বলে। তো যাই হোক, আর সামনের ভিউ তোমরা দেখতেই পাচ্ছ। অরুণাচলের ভিউ নিয়ে আমি বেশি কথা কিছু বলতে চাই না, তোমরা নিজেরাই দেখে নাও। এই দেখো সামনেই মান্ডলা টপ দেখা যাচ্ছে, এসে গেছি আমরা। চলো বাইকটা পার্ক করি, তারপর তোমাদের ভিতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। চলে এসেছি আমরা মান্ডলা টপে, আর এই পিছনের এই মনেস্ট্রিটা দেখতে পাচ্ছ, এখানেই ঢুকবো আমরা এক্ষুনি, একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু ভালো ঠান্ডা আছে, আমি রাইডিং জ্যাকেট পরে আছি, গ্লাভস পরিনি হাতে, কিন্তু রীতিমতো হাওয়াটা যা ঠান্ডা লাগছে, হাত জমে যাচ্ছে। কারণ মোটামুটি কিছু না হলে 9000 ফিট হাইটে আছে এই মান্ডলা টপ, আর হাওয়া যখন চলছে না তখন নাক মুখ বন্ধ হয়ে আসছে। আমি জাস্ট ভিডিওটা করার জন্য মুখ থেকে এটা খুলেছি, বালাক্লাবাটা খুলেছি, কিন্তু একটু পরে আমাকে আবার মুখে চাপা দিতে হবে, নাহলে নাক বন্ধ হয়ে আসবে। যাই হোক, আমি একটু ওই দিকটা যাই, ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি মান্ডলা টপটা দেখতে কেমন, আর মান্ডলা টপের কী দেখার জিনিস আছে সেইগুলো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। চলো, চলে এসছি আমরা মান্ডলা টপের ভিতরে। আর ভিতরে যে বুদ্ধ মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো মেন আকর্ষণ। আর আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, আর এই মান্ডলা টপের কী বিশেষত্ব আছে সেটা তোমাদের বলছি। এই দেখো, এখানে যে স্তূপাগুলো দেখতে পাচ্ছ, এরকম টোটাল 108টা স্তূপা আছে। মানে এই বুদ্ধ মূর্তিটাকে ঘিরে টোটাল 108টা স্তূপা আছে, আর এই 108টা স্তূপা নিয়েই কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে। এটাই হলো এখানের মেন আকর্ষণ। আর একটা জিনিস যেটা বলা, সেটা হলো যে আজকে ওয়েদার কিন্তু ক্লিয়ার পাচ্ছি মান্ডলা টপে, সাধারণত এরকম থাকে না। ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে এই মান্ডলা টপের ভিতরে মেঘ ঢুকে যায়, আর এই বুদ্ধ মূর্তিটাকেও দেখা যায় না, এতটাই মেঘ থাকে। কিন্তু আজকে আমাদের লাক ভালো যে এটা ওয়েদার ক্লিয়ার আছে আর মেঘ নেই, সেই জন্য আমরা চারপাশটা ভালোভাবে ঘুরে দেখতে পাচ্ছি। মান্ডলা থেকে এখন আমরা নিচের দিকে নামছি, এবার আমাদের লাঞ্চ করতে হবে, বেশ খিদে পেয়েছে। ঘড়িতে সময় এখন 2:40, খাওয়া দাওয়া করতে হবে, কেন সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপর কিছু খাওয়া হয়নি। তো লাঞ্চের ঠিকঠাক টাইম, এই টাইমে লাঞ্চ করে নিই আজকে। আর লাঞ্চ করে তারপর আমরা একদম নিচের দিকে নামবো, নেমে একদম দিরাং মনেস্ট্রিতে গিয়ে ঢুকবো। তবে আজকে একটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমাদের গাড়িগুলোকে একটু চেক করে নিতে হবে দিরাং থেকে, আর পেট্রোলও ভরে নিতে হবে। কারণ কালকে সকালবেলার জন্য আমি এটা ফেলে রাখতে চাইছি না, কারণ কালকে আমাদের একদম আর্লি মর্নিং বেরিয়ে যেতে হবে সিলেবাসের জন্য, আর গাড়িতে সেই জন্য ফিল আপ করেই রাখতে চাইছি, যাতে কালকে সকালবেলা আবার বেরিয়ে আর না ফিল আপ করতে হয়। আর তার সাথে সাথে বাইকটাকে একটু চেক করে দিতে চাইছি, যদি কিছু ফল্ট থাকে তো সেটা আজকেই ঠিকঠাক করে নেওয়া হবে, যাতে কালকে কোনো সমস্যায় পড়তে না হয়। চলে এসছি আমাদের লাঞ্চ, গরম গরম ভাত, তরকারি, ডাল, চিকেন, আলু ভাজা, এগুলো কিছু ভাজা আছে, পাঁপড়, স্যালাড। এটা আমরা আমাদের জন্য ভাত, আর রত্নাদিরা রুটি অর্ডার করেছে, রত্নাদিরা খাবে রুটি। তো যাই হোক, আপাতত আজকের লাঞ্চ কমপ্লিট করি, লাঞ্চ কমপ্লিট করে তারপর বাকি জার্নিটা কন্টিনিউ করব। লাঞ্চ করে আমরা নিচের দিকে নামছি, মানে মান্ডলা টপ থেকে নিচের দিকে নামছি, আর নামতে নামতে উল্টো দিকে একটা জিনিস দেখতে পেলাম, সেলা পাস। এখন সেলা পাসটাকে যা দেখতে লাগছে এখান থেকে, একবার তোমাদের দেখাচ্ছি। দেখো, কালকে আমরা ওখানেই যাব, এখন এই অবস্থা, চারদিকে সাদা বরফে ধপধপ করছে। কালকে আমরা সকালবেলা সেলা পাস ক্রস করবো, তখন কী অবস্থা হবে আমি জানি না। একবার ক্যামেরাটা ঘোরাচ্ছে, আর দেখো উল্টো দিকের বিউটিটা কীরকম লাগছে। এই হলো সেলা পাস, কিছুটা বোঝা যাচ্ছে, কিছুটা মেঘের আড়ালে ঢুকে গেছে, কিন্তু আমরা একটু আগে দেখলাম সাদা ধপধপ করছে, পুরো স্নো ক্যাপ নয়, স্নো কভার্ড হয়ে গেছে পুরো। এই হচ্ছে সিচুয়েশান। মাম্পি খুব এক্সাইটেড কালকের ট্রিপটা নিয়ে, আর এখান থেকে হলো এই ভিউ। কালকে আমাদের একটা কঠিন জার্নি আছে, আর সেই কারণে কিন্তু আমরা মান্ডলা টপ থেকে নিচে নেমে দিরাং গেটে এসে একটা গ্যারেজে এসেছি। গ্যারেজে এসে একটুখানি গাড়িটা চেক করে নিচ্ছি। আমার গাড়ির ইন্ডিকেটারে একটু প্রবলেম হচ্ছে, বাট কিছু করা যায়নি ইন্ডিকেটার। আর প্রসেনজিৎদার গাড়ির চেন আর ক্লাচ একটু ঠিকঠাক করে নিচ্ছে, কারণ এরপরে টাফ জার্নি হতে চলেছে, আগে কিছু পাবো কিনা জানি না।
তাই গাড়িটাকে একটুখানি ডাক্তার দেখিয়ে নিচ্ছি আর কি। যাই হোক, এবার আমরা যাবো এখান থেকে দিরাং মনেস্ট্রি। এখান থেকে 5 কিলোমিটার রাস্তা আছে, আর পেট্রোল ভরে নেবো এখান থেকেই। তো যাই সামনে দিকে এগিয়ে, তারপর আস্তে আস্তে বাকি কথা হচ্ছে। মান্ডালা টপ থেকে নেমে আমরা বাইকটাকে ঠিকঠাক করলাম, একটু দেখাশোনা করে নিলাম বাইকটার, একটু ডাক্তারকে দেখিয়ে নিলাম যে ঠিকঠাক আছে কিনা শরীর। কেন কাল থেকে 2খানা বড় বড় রাইড আছে, মানে বড় বড় পাস আমরা ক্রস করব পরপর 2 দিন। তো সেই জন্য আমাদের দেখিয়ে নিতে হলো বাইক ঠিকঠাক আছে কি না। তারপর পেট্রোল ভরলাম, আর পেট্রোল ভরে চলে এসেছি দিরাং মনেস্ট্রিতে। পিছনে যেটা দেখতে পাচ্ছ এটাই হলো দিরাং মনেস্ট্রি। তো চলো একবার মনেস্ট্রির ভিতরে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে একবার। দিরাং মনেস্ট্রি ঘুরে আমাদের হোমস্টেতে আমরা ফিরে এসেছিলাম ওই 7টা নাগাদ করে। তারপর এসে ফ্রেশ হয়ে আমরা লাগেজ সব সেট আপ করলাম, মানে ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে নিলাম, কারণ কালকে তো ভোরবেলা আমাদের বেরোতে হবে। ভোর বলবো না, ওই 7টা সাড়ে 7টার মধ্যে বেরোতে হবে। তো কাজ এগিয়ে রাখলাম যাতে কালকে সকালে ওই মানে হেডেকটা নিতে ইচ্ছা করে না, কালকে একটা টাফ জার্নি হতে চলেছে। যাই হোক, তো এসে ফ্রেশ হয়ে সব কাজ ফাজ মিটিয়ে এখন কিন্তু চলে এসেছি একদম নদীর পাড়ে। তো পিছনে দেখতেই পাচ্ছ শান্তি রিভার বয়ে চলেছে আওয়াজ করে, আর আমরা চলে এসেছি একদম নদীর পাড়ে বসে আড্ডা জমাবো বলে। আর মাম্পি কিন্তু অলরেডি গান চালিয়ে দিয়েছে, মাম্পি এবার নাচানাচি শুরু করবে। এবার ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখো মাম্পি কী করছে। কি করছো? ওই কি? আচ্ছা, মাম্পি ফিল নিচ্ছে, মাম্পি ওয়েদারের ফিল নিচ্ছে। কি সুন্দর লাগছে দেখো একবার, এই আমাদের কটেজগুলো, আর মাম্পি বসে এখানে ওয়েদারের ফিল নিচ্ছে। আর সামনে এরকম একটা ভিউ। আমরা ওই মাঝের আইল্যান্ডটা যেতে পারতাম, কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছে সেই জন্য আর যেতে পারলাম না। আগামীকাল চেষ্টা করবো একবার করে যাওয়ার, কিন্তু আজকে সকালবেলা তোমরা দেখেছো যে আমি ওই আইল্যান্ডটা গিয়েছিলাম, ওখানে গিয়ে জল খাচ্ছিলাম। যাই হোক, তো ভালো লাগছে, বেশ দেখতে সুন্দর লাগছে, একটা ইউনিক জিনিস। ওখানে যাওয়াটা একটু টাফ, কেন এই মাঝখানে একটু বেশি ডিপ আছে, আমি রীতিমতো পড়ে যাচ্ছিলাম। যাই হোক, এই হলো সিচুয়েশান। চলো আড্ডা ফাড্ডা হোক, রাতে ডিনার করে তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো। ঘড়িতে বাজে এখন 11টা 10। আমরা জাস্ট কিছুক্ষণ আগে ডিনার কমপ্লিট করে রুমে চলে এসেছি। এবার ঘুমাতে হবে, কারণ কালকে একটা টাফ জার্নি হতে চলেছে। কালকে আমরা সেরা পাস ক্রস করবো 125cc বাইক নিয়ে, ফুললি লোডেড একটা বাইক, সাথে পিলিয়ানও থাকবে। এটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং হতে চলেছে, কারণ বলতে গেলে এই অল্টিটিউড গেইন করবো এরকম ওয়েদারে, এটা আমার কাছে চ্যালেঞ্জিং। কারণ এর আগেও আমি এর থেকে বেশি অল্টিটিউড আমি গেইন করেছিলাম, কিন্তু এরকম ওয়েদারের মধ্যে এই টাইমে বরফের মধ্যে দিয়ে সেরা পাস ক্রস করবো আমার কাছে চ্যালেঞ্জিং খুব। যাই হোক, কালকে 7টা সাড়ে 7টার মধ্যে বেরিয়ে যাব, সেই জন্য আজকে আমার এক্ষুনি ঘুমিয়ে পড়তে হবে। লাগেজ মোটামুটি সব সেট করা আছে, কালকে যেটুকু দরকার লাগে জাস্ট পরে বেরিয়ে যাব। প্ল্যান তো আছে 7টা সাড়ে 7টায় বেরোবো, দেখা যাক। তবে কালকের যেহেতু টাফ রাইড আছে, কালকে আশা করি আমি লেট করবো না, কারণ লাস্ট 3-4 দিন ধরে প্রত্যেক দিন আমরা লেট করছি। তাই কালকের কথা আমি কালকেই বলবো নতুন এপিসোডে। আপাতত এই এপিসোডটা আমি এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, সেটা প্রতিবারই বলি, এবারেও বলছি। আর আগামী ব্লগের জন্য কিন্তু প্রস্তুত থেকো। যাই হোক, এখন টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড বাই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।